চন্দনা দেবী তার ছেলে প্রীতমের সঙ্গে বাস করে আর তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। তাই প্রথম থেকে প্রীতম ভীষণ পরিমাণে কুড়ে প্রকৃতির ছিল। সে একেবারে বাইরে বেরিয়ে কাজ করে টাকা রোজগার করতে চায় না। প্রীতম তার বাবা জমানো টাকাতেই বসে বসে খেতে পছন্দ করে। অন্যদিকে তার মা ভীষণ পরিমাণে লোভী ছিল। চন্দনা দেবী ঠিক করে যে এবার ছেলের বিয়ে দিতে হবে আর ছেলেকে এমন পাত্রীর সঙ্গে বিয়ে দিতে হবে যাদের প্রচুর প্রচুর টাকা আছে, কারণ একটা সময় যদি তাদের সমস্ত টাকা শেষ হয়ে যায় তাহলে তারা তাদের বৌমার বাপের বাড়ির টাকাতে খেতে পারবে। প্রীতম, আমি তোর জন্য কিন্তু অনেক বড়লোক বাড়ির মেয়ের সম্বন্ধ দেখেছি। মেয়েটা আমার বান্ধবীর বড় জায়ের মেয়ে, অনেক টাকা ওদের। তাই বিয়ের পর ওকে কিন্তু আমরা কোনো কাজ করার কথা বলবো না। তুই তোর বাবার টাকায় আর বউয়ের বাপের বাড়ির টাকায় কিন্তু বসে বসে মজা করে খেতে পারবি। ওমা, তুমি এত দারুণ খবর দিলে, তার জন্য তোমাকে হাজার ভালোবাসা দিলাম। আর এই ভালোবাসা তুমি তোমার কাছে রেখে নাও। উফ, এই টাকার কথা শুনলে আমি একেবারে পাগল হয়ে যাই। তা মেয়েটা কে শুনি? একটা ফটো তো অন্তত দেখাও। শোন, মেয়েটাকে বেশ ভালোই দেখতে। আমি মেয়েটার ফটো দেখেছি, কিন্তু তোকে আমি এখন দেখাতে পারবো না। একেবারে বিয়ের দিনই দেখবি। তোর কি নিজের মায়ের উপর ভরসা নেই? তবে একটু কষ্টের বিষয় হলো মেয়েটা কিন্তু একটু মোটা। চন্দনা দেবীর এমন কথা শুনে প্রীতম সেরকম কিছু মনে করে না, কারণ সে টাকার বিছানায় ঘুমানোর স্বপ্ন দেখে। তাই প্রীতম কোনো কিছু চিন্তা না করেই অর্পিতাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আসলে চন্দনা দেবী ইচ্ছা করেই তার ছেলেকে মিথ্যা কথা বলে, কারণ অর্পিতা কেবলমাত্র একটু মোটা নয়, সে ভালোই মোটাসোটা মেয়ে ছিল আর তার ওজন মোটামুটি 200 কেজির কাছাকাছি ছিল। সেই জন্যই অর্পিতার বিয়ে হচ্ছিল না বলে অর্পিতার বাবা শ্যামল বাবু পাত্রপক্ষকে অনেক অনেক টাকার লোভ দেখায়, আর সেই লোভের চালে ফেসে যায় চন্দনা দেবী। ও এখনকার দিনে মোটার রোগা কোনো ব্যাপার না। এখনকার দিনে টাকাই সবকিছু, বুঝেছো? আর সামান্য মোটাতে কি হয়েছে, দেখতে তো ভালোই। তাই টাকার কাছে মোটা হোক বা কালো হোক বা রোগা হোক বা ফর্সা হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। এই বলে প্রীতম একেবারে বিয়ে করার জন্য এক পায়ে রাজি হয়ে যায়। আর দেখতে দেখতে প্রীতম এবং অর্পিতার বিয়ের দিন চলে আসে। অন্যদিকে এতদিন পর অর্পিতার বিয়ে হতে চলেছে বলে অর্পিতা মনে মনে ভীষণ খুশি, কারণ সে এত মোটা জানার পরও কেউ তাকে বিয়ে করতে রাজি হয়েছে, এটা তার কাছে প্রচন্ড আনন্দের ব্যাপার ছিল। যাক, এতদিন পর আমার তাহলে শেষমেশ বিয়ে হচ্ছে। আমাকে আর বাবার কাছে বেশি বেশি করে খাবার খাওয়ার জন্য কথা শুনতে হবে না। আমি এবার শ্বশুর বাড়িতে গিয়ে বরের টাকাই খাবো। বরের টাকায় খাবার কথা চিন্তা না করে বিয়ের সময় কি শাড়ি পরবি সেই নিয়ে চিন্তা কর, কারণ যা মোটা খাসির মতো চেহারা করেছিস তাতে তো শাড়ি পাওয়া যাবে বলে আমার তো মনে হয় না। আরে তুমি এত চিন্তা করছো কেন বাবা? বিয়ে যখন একবার ঠিক হয়েছে তখন প্লাস সাইজের শাড়ি আমি ঠিক পেয়ে যাব। এখনকার দিনে মোটা ফিগারের জন্য শাড়ি কেনা কোনো ব্যাপার নয় বাবা। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে আর অর্পিতার বাপের বাড়ি থেকে এবং শ্বশুর বাড়ি থেকে মোটা নববধূর জন্য শপিং করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে, কিন্তু তারা কোথাও অত বড় সাইজের বেনারসি খুঁজে পায় না। তাই অনেক কষ্টে শেষ পর্যন্ত দোকানে অর্ডার দিয়ে মোটা বউয়ের জন্য বেনারসি শাড়ি বানিয়ে নিয়ে আসতে হয়। বিয়ের দিন নতুন মোটা বউ কোন রকমে সেজে গুজে তৈরি হয়। আর বিয়ের সময় প্রীতম যখন খুবই আনন্দ করতে করতে বিয়ে করতে আসে তখন আমার বিয়ে হচ্ছে, এর থেকে খুশির কি আর কিছু হতে পারে? এই মুহূর্তে আমার সুন্দরী পরীর মতো নাদুস নুদুস বউ সেজেগুজে নেমে আসবে আর তার সাথে সাথে অনেক টাকাও নিয়ে আসবে। ও গড, থ্যাংক ইউ সো মাচ। এই কথা বলে প্রীতম তার বউয়ের জন্য অপেক্ষা করতে থাকে। আর সেই মুহূর্তে মোটা হাতির মতো অর্পিতা বড় বেনারসি শাড়ি পরে বিয়ের মণ্ডপে চলে আসে। এরকম অতিরিক্ত মোটা বউ দেখা মাত্রই প্রীতমের মাথা একেবারে ঘুরে যায়, আর সে কিছুতেই ভাবতে পারে না যে তার এত মোটা মেয়ের সঙ্গে বিয়ে হতে চলেছে। সেই জন্য প্রীতম বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। মা, তুমি যে বললে তোমার হবু বউ নাকি সামান্য মোটা, এটা তোমার সামান্য মোটা মনে হচ্ছে? তুমি আমাকে এরকম মিথ্যা কথা বলে এরকম একটা হাতির মতো মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে? আমি এই বিয়ে কিছুতেই করবো না মা। প্রীতমের এমন কথা শুনে শ্যামল বাবু খুবই রেগে যায়, কারণ সে এত কষ্ট করে অনেক টাকার বিনিময়ে তার মেয়ের বিয়ে ঠিক করেছে। আর এখন যদি প্রীতম বিয়ে না করে সেই বিষয়টা তাদের কাছে খুবই লজ্জার ব্যাপার হবে। এমন সময় চন্দনা দেবীও প্রীতমের উপর রেগে ওঠে। এ কি দিদি, আপনার ছেলে তো আমার মেয়েকে বিয়ে করবে না বলছে, এটা আবার কেমন ধরনের অসভ্যের মতো কথা? আপনি ইতিমধ্যে আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে নিয়েছেন, আর তারপর এসি ফ্রিজ টিভি আমি সব আপনার ছেলেকে দিয়েছি, আর এখন আপনার ছেলে বলছে আমার মোটা মেয়েকে বিয়ে করবে না। এটা কিন্তু একদম ঠিক কথা নয়।
না না দাদা, আপনি রাগ করবেন না। আসলে মানে মানে আমি বলতে চাইছি যে, এই প্রীতম, তুই এরকম উল্টোপাল্টা কথা বলছিস কেন? কতবার বলেছি এরকম সিরিয়াস সময় একদম ইয়ার্কি করবি না। চুপ করে বস, আগে বিয়েটা করে নে। আমাদের হবু বৌমাকে কত সুন্দর দেখতে, আর তুই বলছিস মোটা। তোমার চোখে কি ন্যাবা হয়েছে মা? মোটাকে মোটা বলবো না তো কি বলবো? আর তুমি বলছো সামান্য মোটা? এরকম খাসির মতো চেহারা নিয়ে যদি আমার উপর এসে পড়ে না, তাহলে আমার ধর থেকে একবার প্রাণটা বেরিয়ে যাবে, বুঝেছো? এই বলে প্রীতম বিয়ে করবে না বলে একেবারে মনস্থির করে ফেলে। কিন্তু চন্দনা দেবী তার ছেলেকে বুঝিয়ে শুনিয়ে কোনো মতে টাকার লোভ দেখিয়ে অর্পিতার সঙ্গে তাকে বিয়ে করতে রাজি করে। কিছুক্ষণের মধ্যেই অর্পিতার সঙ্গে প্রীতমের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এতক্ষণে অর্পিতা ভালোই বুঝতে পারে যে বিয়ের পর মোটা বউয়ের শ্বশুরবাড়িতে প্রথম দিন খুব একটা সুবিধার হবে না, কারণ সে তার বরের রূপ ভালো করে বুঝতে পেরে গেছে। বিয়ের পরের দিন সকালবেলা মোটা বউ শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। এই যে মোটকু, তুমি আমার বাড়ির দরজা দিয়ে ঢুকতে পারবে তো? কেননা আমাদের বাড়ির দরজাটা সাধারণ বাড়ির মতোই নর্মাল দরজা, আর তোমার এরকম মোটা দেহ এরকম নর্মাল একটা দরজার মধ্যে দিয়ে ঢুকবে বলে আমার তো মনে হয় না। এই শোনো, তুমি আর তোমার মা কিন্তু আমার বাবার কাছ থেকে অনেক অনেক টাকা নিয়েছো, তাই একদম আমি মোটা বলে আমাকে অপমান করবে না, না হলে কিন্তু আমি তোমার উপর বসে পড়বো, তখন তুমি বুঝবে। আর শোনো, এবার থেকে আমার শ্বশুর বাড়ির দরজা আমার যাওয়া আসার জন্য বড় করে দেবে, যাতে আমার মোটা শরীরে কোনো কষ্ট না হয়। মোটা বউ অর্পিতার মুখে এমন কথা শুনে বেকার স্বামী প্রীতম একেবারে অবাক হয়ে যায়, কারণ সে ভাবতে পারেনি যে টাকার বিনিময়ে সে এরকম মুখরা বউ নিয়ে আসতে চলেছে। অর্পিতা এবং প্রীতম দরজার বাইরে দাঁড়িয়ে আছে, সেই সময় চন্দনা দেবী তাদের গৃহপ্রবেশের জন্য সামনে এগিয়ে আসে। বৌমা, তুমি সাবধানে ঘরের মধ্যে ঢুকে এসো, তোমার যাতে শরীরে কোনো অসুবিধা না হয়। না না, আপনি একদম চিন্তা করবেন না, আমার কোনো অসুবিধা হবে না। আমার শরীর ভীষণ ফ্লেক্সিবল, আমি মোটা হতে পারি, কিন্তু আমি যে কোনো জায়গাতেই দৌড়ে যাই। এই বলে অর্পিতা কোনো মতে চেপে চেপে সেই ছোট দরজা দিয়ে ফট করে ঘরের মধ্যে ঢুকে আসে, আর তার শরীরে একটু কষ্ট হলেও সে কাউকে কিছু বুঝতে দেয় না। দেখো বৌমা, তোমার গৃহপ্রবেশ তো হয়ে গেল, এবার আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী তোমাকে কিন্তু প্রথম দিন থেকে আমাদের জন্য রান্না বান্না করতে হবে, তাই তুমি ঘরে গিয়ে একটু আরাম করো, তারপর রান্নাঘরে চলে যেও, কেমন? কি, আমাকে রান্না বান্না করতে হবে? কোনো মতেই সম্ভব নয়, কারণ আমি শুধু খেতে শিখেছি, আর রান্না বান্না করতে আমি শিখিনি। তাই শাশুড়ি মা, আপনাকে আর আপনার ছেলেকেই রান্না করে আমাকে খাওয়াতে হবে। এরকম কথা শুনে চন্দনা দেবী এবং প্রীতম দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর তারা ভাবতে পারেনি যে টাকার বিনিময়ে তাদেরকে এই দিন দেখতে হবে। আমি তোমাকে রান্না করে খাওয়াবো? বিয়ের পর বৌমারা রান্না বান্না করে, কিন্তু তুমি শাশুড়ি মাকে রান্না বান্না করতে বলছো? আর আমার ছেলে তো একেবারে রান্না বান্না করতে পারে না, সুতরাং তোমাকেই কিন্তু রান্না বান্না করতে হবে। ঠিক আছে, আমি রান্না বান্না করব, কিন্তু একটা শর্ত আছে। আপনারা আমার বাবার কাছ থেকে যত টাকা নিয়েছেন সব টাকাই আমার বাবাকে ফেরত দিয়ে আসতে হবে, আর সেটা যদি না করতে চান তাহলে আপনারাই রান্না বান্না করবেন, এমনকি ঘরের কাজও করবেন। আর আপনার ছেলে তো বেকার, আমার টাকায় বসে বসে খাবে বলে আমাকে বিয়ে করেছে, সুতরাং আপনার ছেলেকেই রান্না বান্না করতে হবে। এই মোটা বউ কি বলছে গো? আমাকে নাকি ওকে রান্না বান্না করে খাওয়াতে হবে? মা, তুমি এই মোটা বউকে বাপের বাড়িতে দিয়ে এসো মা, আমার টাকার দরকার নেই। চন্দনা দেবী এবং প্রীতম বিয়ের প্রথম দিন থেকেই ভীষণ পরিমাণে নাজেহাল অবস্থায় পড়ে যায়, তাই শেষ পর্যন্ত চন্দনা দেবী তার বেকার ছেলেকে অনেক বুঝিয়ে রান্নাঘরে নিয়ে যায়, আর তারা অনলাইনে দেখে দেখে মোটা বউয়ের জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করতে শুরু করে। এমন সময় অর্পিতা রান্নাঘরে এসে বলে, আজকে যেহেতু বিয়ের পর প্রথম দিন, তাই আপনারা কিন্তু আমার জন্য মটন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস, নুডলস সবকিছু রান্না করবেন, আর একটা রান্নাও যদি খারাপ হয়েছে তাহলে কিন্তু গলা টিপে ধরবো। অর্পিতার এমন কথা শুনে তার শাশুড়ি এবং স্বামী ভীষণ ভয় পেয়ে যায়, তাই তারা দুজনেই তাড়াতাড়ি করে কোনো মতে মোটা বউয়ের জন্য রান্না বান্না শুরু করে দেয়। আর কিছুক্ষণ পর সব রান্না বান্না হয়ে গেলে তারা মোটা বৌমাকে খাবার পরিবেশন করে। অর্পিতা একেবারে হাউমাউ করে খাবার খেতে শুরু করে দেয়। একেবারে একটা গাধা বরকে বিয়ে করেছি, একটা বেকার ছেলে বাইরে কোনো কাজবাজ করতে পারে না, তার উপর ছেলে আর ছেলের মা ঠিকমতো রান্না বান্নাও করতে পারে না, প্রত্যেকটা রান্নায় নুন কম হয়েছে, মুখের স্বাদটাই একেবারে নষ্ট করে দিল। তোমাকে রান্না করে খাইয়েছি, এটাই তোমার বাবার ভাগ্য ভালো, বুঝেছো? সেই যেদিন থেকে তোমার গৃহপ্রবেশ হয়েছে সেই সেদিন থেকেই তুমি বরকে দিয়ে শাশুড়ি মাকে দিয়ে রান্না বান্না করতে শুরু করিয়ে দিয়েছো। লজ্জা করে না তোমার? লজ্জা করবে? লজ্জা করবে তোর দাদুর, তোকে দেখাচ্ছি মজা। তোকে আর তোর মাকে শাস্তি না দিলে দেখছি তোদের শিক্ষা হবে না, তাই না?
এই কথা বলে মোটা বউ শাশুড়ি মা এবং স্বামীর পায়ে তার মোটা মোটা হাতির মতো পা তুলে দেয়। এর ফলে শাশুড়ি মা এবং স্বামী দুজনেই ওরে বাবা গো মা গো বলে চিৎকার করে ওঠে। সেদিন থেকেই তাদের মোটা বৌমা ভীষণ পরিমাণে খাবার খেতে শুরু করে। এর ফলে তাদের জমানো টাকা তাদের মোটা বৌমাকে খাওয়াতে খাওয়াতে প্রায় শেষ হয়ে আসে। এই যে বেকার স্বামী, আজকে আমার জন্য বাইরের দোকান থেকে মোমো, চাউমিন, ম্যাগি, পাস্তা, ফ্রাইড রাইস, নুডলস, পিৎজা সবকিছু নিয়ে এসো। এতদিন ধরে তো তোমার বাবার টাকায় খেয়েছো, এখন আমার বাবার টাকাতেও খাচ্ছ, সুতরাং আমাকেও কিন্তু এবার খাওয়াতে হবে। আমি তোমাকে কোনো খাবার এনে দিতে পারবো না, তাতে তোমার যা করার তুমি করতে পারো। একদম আমার উপর অর্ডার করে বেশি বড় বড় কথা বলবে না। মোটা মেয়ের বিয়ে হচ্ছিল না, বিয়ে করে উদ্ধার করলাম, তাকে আবার এখন গেলাতে হবে। প্রীতম এসি চালিয়ে খাটের উপর ঘুমিয়ে পড়ে। আর প্রীতমের কথা একেবারে অর্পিতা সহ্য করতে পারে না। আর সেই সময় অর্পিতা ইচ্ছা করে প্রীতমের কোমরে একটা জোরে লাথি মারে। আর মোটা বউয়ের এরকম আচমকা লাথি খেয়ে প্রীতম একেবারে ছিটকে দরজার সামনে গিয়ে পড়ে। টাকার লোভে বিয়ে করেছি এই মোটা বউকে, আর বিয়ের প্রথম দিন থেকে আমাকে এরকম অত্যাচার সহ্য করতে হচ্ছে। হায় ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও, আমি আর কোনোদিনও টাকার লোভ করবো না। আর হ্যাঁ, তুলে নাও মানে কিন্তু উপরে তুলে নিও না, এই খাট পর্যন্ত তুলে নাও, কেননা এই হাতির মতো বউয়ের লাথি খেয়ে আমার কোমরে খুব ব্যথা করছে। এই কথা বলে প্রীতম আবার সেই খাটের উপর ঘুমাতে যাবে, কিন্তু তার মোটা বউ কিছুতেই তাকে খাটের উপর ঘুমাতে দেয় না। তাই প্রীতমকে শেষ পর্যন্ত মাটিতেই বিছানা পেতে ঘুমাতে হয়। এভাবে বিয়ের পর থেকে শাশুড়ি মা এবং স্বামীর জীবন একেবারে দুর্বিষহ হয়ে ওঠে। আর তারা তাদের মোটা বউকে কিছুতেই শ্বশুর বাড়িতে রাখতে চায় না। বিশ্বাস করো বৌমা, তোমার মতো মোটা মেয়েকে বাড়ির বউ বানিয়ে নিয়ে আসার আমাদের কোনো ইচ্ছে ছিল না। তোমার বাবা আমাকে অনেক টাকার লোভ দেখিয়েছিল, আর সেই টাকার লোভেই আমি তোমাকে বৌমা করে নিয়ে এসেছি। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি খাল কেটে মোটা কুমির ঢুকিয়েছি। তাই তুমি তোমার টাকা নিয়ে তোমার বাপের বাড়িতে ফিরে যাও। আর আমি কোনোদিনও বাড়িতে বসে বসে বাবার টাকাই খাবো না, কেননা আমি যদি এখন কাজ কাম করতাম তাহলে তোমার মতো এত মোটা বউয়ের অত্যাচার আমাকে কোনোদিনও সহ্য করতে হতো না। তাই আমার খুব ভুল হয়ে গেছে, আমি কালকে সকাল থেকেই কাজ করতে বেরোবো। শাশুড়ি মা এবং স্বামীর মুখে এমন কথা শুনে মোটা বউ জোরে জোরে হেসে ওঠে, কারণ তার পরিকল্পনা একেবারে সাকসেসফুল হয়েছে। আমি ভালো করেই জানতাম তোমাদের টাকার ভীষণ লোভ, সেই জন্য আমি ইচ্ছা করে তোমাদেরকে পরিবর্তন করার জন্য এরকম বদমাইশি করেছি। না হলে তোমরা আমাকে একেবারে পিষে মারতে, আর আমি মোটা বলে আমাকে সব সময় কথা শোনাতে। কিন্তু তোমাদের এখন শিক্ষা হয়ে গেছে, তাই তোমরা আমাকে আর কোনোদিনও জ্বালাতন করবে বলে আমার মনে হয় না। তবে তোমরাও নিশ্চিন্তে থাকো, আমিও তোমাদেরকে আর বিরক্ত করব না। তার মানে তুমি ইচ্ছা করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম রূপ ধারণ করেছিলে? বাপরে বাপ, বিয়ের প্রথম দিন থেকেই তুমি এমন রূপ দেখালে, আমরা সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, বাঁচা গেল, আমাদেরকে আর টাকা ফেরত দিতে হবে না। তারপর থেকে অর্পিতার শাশুড়ি মা এবং স্বামী দুজনেই শুধরে যায়। প্রীতম পরের দিন সকালবেলা থেকেই কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর অর্পিতা এখন বেশি পরিমাণে খাওয়া দাওয়া করলেও প্রীতম কিংবা তার মা তাকে কেউ কিছু বলে না। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে। রত্না দেবী তার দুই মেয়ে শিলা এবং প্রিয়ার সঙ্গে বাস করে। আর তারা অত্যন্ত মধ্যবিত্ত হওয়ায় তাদের মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে দুই মেয়েকে মানুষ করে। আর দুই বোনকে কোনোদিনও কোনো কিছুর অভাবও বুঝতে দেয় না। কিন্তু বড় মেয়ে মায়ের কষ্ট বুঝতে পারলেও ছোট মেয়ে ভীষণ পরিমাণে বড়লোকি চালে অভ্যস্ত। আর সে মধ্যবিত্ত পরিবারের অবস্থা কিছুতেই বুঝতে চায় না। একদিন, তোরা এখন বড় হয়ে গেছিস, আর এখন আমার একটা দায়িত্ব বাকি আছে, সেটা হলো তোদের দুই বোনের বিয়ে দেওয়া। আর আমি তোদের দুজনের বিয়ে দিতে পারলে একটু শান্তি পাবো, আমার আর কোনো চিন্তা থাকবে না। তাহলে কেন মা, এরকম করে বলছো কেন? আমরা দুই বোনে চাই তোমার পাশে দাঁড়াতে আর তোমার ভরসা হতে, তারপর না হয় বিয়ের কথা পরে ভাবা যাবে। শিলার মুখে এরকম মা দরদি কথা শুনে প্রিয়ার মোটেই বিষয়টা পছন্দ হয় না। তাই সেই মুহূর্তে প্রিয়া একেবারে ফোঁস করে ওঠে, আমার বয়েই গেছে রে মায়ের ভরসা হতে, কারণ মায়ের ভরসা হতে গিয়ে আমার বিয়ের বয়স পেরিয়ে যাবে। তাই মা একদম ঠিক কথাই বলেছে, এখনই সঠিক সময় আমাদের বিয়ে দেওয়া উচিত। আর তুই যদি বিয়ে করতে না চাস তাহলে আমি কিন্তু বিয়ে করে নেব, কারণ আমি আমার বিয়েতে খুব সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরার জন্য অপেক্ষা করছি। আর তার সাথে সাথে আমি আমার বিয়েতে খুব সুন্দর করে সাজতে পারবো, ফটোশুট করতে পারবো। উফ, মজা আর মজা। প্রিয়ার এমন স্বার্থপরের মতো কথা শুনে তার মা এবং দিদি দুজনেরই খুবই খারাপ লাগে। কিন্তু তারা যেহেতু প্রিয়াকে স্নেহ করে, তাই তারা প্রিয়াকে কোনো বকাঝকাও করে না। কিছুদিনের মধ্যেই রত্না দেবী তার দুই মেয়ের সঙ্গে তন্ময় এবং প্রীতমের বিয়ে ঠিক করে। তারা দুজনেই অনেক ধনী পরিবারের বিয়ে ছিল।
আর তাদের দুই বোনকে যেহেতু দেখতে খুবই সুন্দর ছিল, তাই প্রথম দেখাতেই তারা দুজনই শিলা এবং প্রিয়াকে পছন্দ করে। আর সেই জন্য দুই ভাইয়ের মা স্নেহা দেবী তাদের বিয়ের দিনও পাকা করে ফেলে। দেখতে দেখতে তোদের বিয়ের দিন এগিয়ে আসছে, তাই এখন অনেক কেনাকাটা বাকি। শিলা, প্রিয়া, তোদের কিন্তু এখনো বিয়ের লেহেঙ্গা কেনা হয়নি, তাই আমি ভাবছি আজকে তোদের দুই বোনকে আমি সুন্দর দুটো লেহেঙ্গা কিনে দেব। মা, এখন লেহেঙ্গার পেছনে বেকার বেকার টাকা নষ্ট করতে হবে না, কারণ লেহেঙ্গার অনেক দাম। তুমি বরঞ্চ ওই টাকাটা রেখে দাও, পরে যদি কাজে লাগে তাহলে সেই টাকাটা তুমি ব্যবহার করতে পারবে। আর বিয়ের লেহেঙ্গা আমরা একদিনের বেশি পরতেও পারবো না, সুতরাং আমরা দুই বোন পাশের দর্জির দোকান থেকে সস্তায় লেহেঙ্গা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। বেকার বেকার ব্রাইডাল লেহেঙ্গা কেনার কোনো দরকার নেই। এই, আমার সস্তার লেহেঙ্গা বানাতে বয়েই গেছে। এত বড়লোক পরিবারের সঙ্গে আমাদের দুই বোনের বিয়ে ঠিক হয়েছে, আর আমরা যদি বিয়েতে সস্তার লেহেঙ্গা পরি তাহলে সবাই ভাববে আমরা ভিখিরি। অন্তত আমি কিন্তু সস্তার লেহেঙ্গা পরতে পারবো না। আর তুই যদি মনে করিস তাহলে তুই পাশের দর্জির দোকান থেকে একটা লেহেঙ্গা বানিয়ে নিতেই পারিস, আমার কিছু যায় আসে না। এখনো পর্যন্ত আমাদের বিয়ে হতে পারলো না, আর তুই এখন থেকে বড় বড় কথা বলতে শুরু করেছিস। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের দুই বোনের জন্য মাকে এখন দুটো লেহেঙ্গা কিনতে হবে, আর সেটার জন্য অনেক টাকা খরচা হবে। তাই আমি টাকা বাঁচানোর জন্যই তো চেষ্টা করছি। প্রিয়া শিলার কোনো কথাই শুনতে চায় না। সে তার মাকে একেবারে ব্যতিব্যস্ত করে তোলে দামি ব্রাইডাল লেহেঙ্গা কিনে দেওয়ার জন্য। তাই রত্না দেবী তার দুই মেয়েকে নিয়ে শহরের একটা বড় লেহেঙ্গার দোকানে চলে যায়। আর সেখানে অনেক দামি দামি লেহেঙ্গা ঝোলানো থাকে, যা দেখে প্রিয়ার খুবই পছন্দ হয়। কিন্তু সেই লেহেঙ্গাগুলোর দাম দেখে শিলা খুবই ভয় পেয়ে যায়। মা, এখানে তো লেহেঙ্গার অনেক দাম, তুমি বেকার বেকার এই দোকানে আমাদেরকে নিয়ে এলে। চলো আমরা এই দোকান থেকে বেরিয়ে যাই আর কোনো একটা ছোট লেহেঙ্গার দোকানে যাই, কারণ এই বড় দোকান থেকে আমরা লেহেঙ্গা কিনতে পারবো না। এরকম বলিস না শিলা, আমি জানি তুই আমাকে নিয়ে অনেক চিন্তা করিস, কিন্তু আমি দুই মেয়ের বিয়ে দেব আর তোদের জন্য লেহেঙ্গা কিনতে পারবো না, এটা কখনো হয়? তোরা দুজনে দেখ না তোদের কোন লেহেঙ্গাটা পছন্দ হচ্ছে, দেখ তো। শিলার আগে প্রিয়া লাফিয়ে লাফিয়ে নিজের জন্য দামি দামি লেহেঙ্গা পছন্দ করতে শুরু করে। দোকানের প্রায় প্রত্যেকটা দামি দামি লেহেঙ্গায় প্রিয়ার পছন্দ হয়ে যায়, কিন্তু সে তার মায়ের পকেটের কথা চিন্তা করে না। এমনকি দোকানদার ভাবে যে তাদের অনেক টাকা আছে, তাই সে প্রিয়াকে আরো দামি দামি লেহেঙ্গা দেখাতে শুরু করে। এই যে ম্যাডাম দেখুন না, এই লেহেঙ্গাটা প্রিয়াঙ্কা চোপড়া তার বিয়েতে পড়েছিল, আর ওই যে ব্রাইডাল লেহেঙ্গাটা দেখতে পাচ্ছেন ওটা দীপিকা পাডুকোনের। তাই আপনার যদি এরকম লেহেঙ্গা পছন্দ হয় আপনি আজকে অর্ডার দিতে পারেন, আমরা সুন্দর করে সেলাই করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। আর এরকম গর্জিয়াস লেহেঙ্গা পরলে আপনাকে বিয়েতে কিন্তু খুব সুন্দর মানাবে, আর এর দাম মাত্র 5 লক্ষ টাকা। ওয়াও, এই লেহেঙ্গাটা কি সুন্দর, আমি দীপিকা স্টাইল লেহেঙ্গাটা নেব। মা, তুমি প্লিজ আমাকে 5 লক্ষ টাকা দিয়ে দাও, এই লেহেঙ্গাটা আমাকে কিনে দাও। কারণ দিদি তো বলছে এমনিতেই দোকান থেকে দামি লেহেঙ্গা কিনবে না, তাহলে তুমি অন্তত আমাকে এই দামি লেহেঙ্গাটা কিনে দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বোন? তুই বিয়ের জন্য একটা লেহেঙ্গা কিনবি 5 লক্ষ টাকা দিয়ে? তুই ভুলে যাচ্ছিস হয়তো আমাদের বিয়েতে খাওয়া দাওয়া বাজেট পর্যন্ত 5 লক্ষ টাকা নয়, আর তুই একটা লেহেঙ্গা পরবি এত দামি? প্লিজ এরকম জেদ করিস না বোন, মা পারবে না এত টাকা খরচা করতে, তুই কেন বুঝতে পারছিস না? তুই সবসময় আমার সঙ্গে এরকম হিংসা করিস কেন বলতো? আমি আমার বিয়েতে 5 লক্ষ টাকার লেহেঙ্গা পরবো নাকি 50,000 টাকার লেহেঙ্গা পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর মা যদি আমাকে কিনে দেবে বলে তাহলে তোর অসুবিধা হচ্ছে কেন? মা, তুমি যে করেই হোক আমাকে এই দামি লেহেঙ্গাটা কিনে দাও। প্রিয়া সেই দামি লেহেঙ্গা কিনবে বলে ভীষণ পরিমাণে জেদ ধরে বসে, তাই রত্না দেবীরও আর কিছু করার থাকে না। সে তার বরের পেনশন অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা তুলে নিয়ে আসে, আর সেই 2 লক্ষ টাকা অ্যাডভান্স করে প্রিয়ার জন্য সেই লেহেঙ্গা বুক করে ফেলে। আর এর ফলে প্রিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয়। ম্যাডাম, আপনার লেহেঙ্গাটা বিয়ের দিন একেবারে প্যাকিং অবস্থায় আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই নিন বিল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বিয়ের দিন এত দামি এবং সুন্দর লেহেঙ্গা পরতে পারবে ভেবে প্রিয়া ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু বোনের পেছনে এত টাকা খরচা হয়েছে বলে শিলা আর কিছুতেই লেহেঙ্গা কিনতে চায় না। রচনা দেবী তার বড় মেয়েকে লেহেঙ্গা কেনার জন্য জোর করলেও সে কিছুতেই লেহেঙ্গা কিনবে না বলে ঠিক করে, আর তারা সবাই মিলে কিছুক্ষণ পর বাড়িতে চলে আসে। এমন সময়, হ্যালো শিলা, বলছি আজকে তোমার সময় হবে? তাহলে আজকে আমি তোমার সাথে একটু ডিনার করতে যেতাম আর কি। আর ডিনার করতে গিয়ে দুজনে গল্প করতেও পারবো, আর দুজনকে ভালো করে চিনতেও পারবো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি তাহলে আমাকে বাড়ি থেকে পিক করে নিও, তারপর আমরা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব। সন্ধ্যাবেলা শিলা তন্ময়ের সঙ্গে একটা চাইনিজ রেস্টুরেন্টে ডিনার করতে চলে যায়, কিন্তু শিলার মন খারাপ দেখে তন্ময় তার মনের অবস্থা বুঝতে পারে, আর সে বারবার শিলাকে তার মন খারাপের কারণও জিজ্ঞাসা করতে থাকে। কিন্তু বিয়ের আগেই শিলা নিজের পারিবারিক ব্যক্তিগত বিষয় তন্ময়কে জানাতে চায় না।
দেখো শিলা, আমি অনেকক্ষণ থেকে তোমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি যে তোমার কিছু একটা হয়েছে, তাই তুমি আমাকে মন খুলে বলতে পারো। আর আমাকে যদি তুমি নিজের বলে মনে করে থাকো তাহলে নির্দ্বিধায় আমাকে বলো, কোনো অসুবিধা নেই। দেখো, তুমি আমাদের পারিবারিক অবস্থা বুঝতেই পারছো। আমার মা ছোটবেলা থেকে দুই বোনকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আর যা করেছে সব নিজে একাই করেছে, বাবার পেনশনের উপর ভিত্তি করে করেছে। কিন্তু আমার বোন আমাদের কষ্ট বুঝতে পারে না, সেই জন্য ও কালকে 2 লক্ষ টাকা দিয়ে অগ্রিম একটা লেহেঙ্গা বিয়ের জন্য বুক করেছে। হোয়াট? তোমার বোন 2 লক্ষ টাকাতে বিয়ের লেহেঙ্গা ভাগ করে এসেছে? সত্যি তোমার বোনের মাথা খারাপ আছে জানো তো। আর তুমি বিয়ের জন্য লেহেঙ্গা কেননি? না না, আমার বোনের বিয়ের লেহেঙ্গা কেনার ধুম দেখে আমার লেহেঙ্গা কেনার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে। আমি ঠিক করেছি বিয়ের দিন হালকা পাতলা একটা বেনারসি শাড়ি পরে বিয়েটা করব। কিন্তু আমি থাকতে সেটা তো হতে দেবো না। তুমি বিয়ের দিন তোমার বোনের থেকেও সুন্দর লেহেঙ্গা পরে বিয়ে করবে, কিন্তু লেহেঙ্গাটা হবে কম দামি, বুঝেছো? তন্ময়ের এমন কথা শুনে শিলা হেসে ওঠে, কারণ এখনকার দিনে বিয়ের ব্রাইডাল লেহেঙ্গা তাও আবার সুন্দর অথচ কম দামি এমনও যে হতে পারে, শিলা সেটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। আরে হাসছো কেন? আসলে আমার একজন বন্ধু আছে, সে বোম্বে থেকে ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করে এসেছে, আর ও দারুণ লেহেঙ্গা বানায়। আর আমি যদি বলি আমার বইয়ের জন্য লেহেঙ্গা বানিয়ে দিতে, ও তাহলে অনেক সস্তায় লেহেঙ্গা বানিয়ে দেবে, বুঝেছো? শিলা তন্ময়ের কথা শুনে খুবই খুশি হয়, আর অনেক কম টাকায় সে তন্ময়ের বন্ধুকে নিজের বিয়ের লেহেঙ্গা বানানোর অর্ডার দিয়ে দেয়। অন্যদিকে প্রিয়া দিনরাত নিজের দামি লেহেঙ্গা বাড়িতে ডেলিভারি হওয়ার স্বপ্ন দেখতে থাকে, আর বারবার দোকানে ফোন করতে থাকে। আমি যখন বলেছি আপনাকে বিয়ের দিন লেহেঙ্গা ঠিক সময় ডেলিভারি করে দেবো, তার মানে আপনি সেই লেহেঙ্গাটা ঠিক সময় পেয়ে যাবেন, তাই আপনি বারবার ফোন করবেন না, বুঝেছেন? এই শুনে প্রিয়া ফোন কেটে দেয়। আর দেখতে দেখতে কিছুদিন পার হয়ে যায়, আর বিয়ের দিন তন্ময়ের বন্ধুর বানানো লেহেঙ্গা শিলার বাড়িতে চলে আসে। কিন্তু প্রিয়ার দামি লেহেঙ্গা কিছুতেই তার বাড়িতে ডেলিভারি হয় না। আর অন্যদিকে শিলার লেহেঙ্গাটা দেখতে ভীষণ পরিমাণে সুন্দর ছিল, তাই বিয়ের সময় শিলা সেই লেহেঙ্গা পরে তৈরি হয়ে নেয়। কিরে প্রিয়া, তোর 5 লক্ষ টাকার লেহেঙ্গা কোথায়? আমি তো আমার সস্তার কম দামি লেহেঙ্গা পরে তৈরি হয়ে নিয়েছি, কিন্তু তোর লেহেঙ্গা এখনো বাড়িতে ডেলিভারি হলো না কেন? তুই এখন কি পরে বিয়ে করবি? দিদি, তুই একদম আমার কাটা খাই নুনের ছিটে দিবি না বলে দিলাম। আর তোর লেহেঙ্গা সস্তা বলে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, আর তুই পরে নিতে পেরেছিস, কিন্তু আমার লেহেঙ্গা দামি বলে ডেলিভারি হতে সময় লাগবে। তুই আমার লেহেঙ্গা নিয়ে চিন্তা করিস না। এই বলে প্রিয়া তার দিদিকে ঘর থেকে বের করে দেয়, আর শিলা সেখান থেকে বেরিয়ে বিয়ের মণ্ডপে চলে গেলেও প্রিয়া কিছুতেই বিয়ের মণ্ডপে যেতে পারে না, কারণ এখনো পর্যন্ত প্রিয়া তার লেহেঙ্গা হাতে পায় না। সে বারবার করে দোকানদারকে ফোন করে, কিন্তু দোকানদারের ফোন সুইচ অফ থাকে। ফলে প্রিয়া ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে পড়ে। আর এমন সময় বিয়ের লগ্ন প্রায় পেরিয়ে যেতে বসে, তাই রত্নাদেবী দেরি করতে চায় না। ইস, কি লজ্জার ব্যাপার, প্রিয়া এখনো তৈরি হয়ে বিয়ের মণ্ডপে আসতে পারলো না। আমার সব টাকা খরচা করিয়ে এমন ব্রাইডাল লেহেঙ্গা অর্ডার করালো যে লেহেঙ্গাটা এখনো পর্যন্ত বাড়িতে এলো না। যেমন হোক করে এখন তাড়াতাড়ি শিলার বিয়েটা অন্তত সঠিক সময়ে দিয়ে দিই, তারপর দেখা যাবে। এই বলে রত্নাদেবী প্রথমে তার বড় মেয়ের বিয়ে তন্ময়ের সঙ্গে দিয়ে দেয়। আর ঠিক তারপরে সবাই মিলে প্রিয়ার ঘরের কাছে গিয়ে দেখে যে প্রিয়া তখনও বাড়ির জামা কাপড় পরে বসে আছে, আর ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে। নিজের বোনকে কান্নাকাটি করতে দেখে শিলার খুবই মন খারাপ করে, কিন্তু শিলার কাছে সেই সময় কোনো উপায়ও থাকে না। বোন, আমার মনে হয় ওই লেহেঙ্গার দোকানদার আমাদের সঙ্গে ফ্রড করেছে। তুই দয়া করে কান্নাকাটি করিস না, এখন যে করেই হোক বিয়েটা সঠিক সময়ে হওয়া দরকার, না হলে শ্বশুরবাড়ির লোক কিন্তু খুব রাগারাগি করছে। কিন্তু দিদি, আমার লেহেঙ্গাটা তো এখনো আসেনি, তাহলে আমি কি পরে বিয়ে করব? আমার তো দামি ব্রাইডাল লেহেঙ্গা পরা নিয়ে কত শখ ছিল, কিন্তু আজকে সব নষ্ট হয়ে গেল। আমি মায়ের টাকা নষ্ট করে ফেললাম। দেখ, এসব কথা আর ভাবলে হবে না, যা হয়েছে সেটা বাদ দে। আমি বরঞ্চ আমার লেহেঙ্গাটা খুলে তোকে দিচ্ছি, তুই এই লেহেঙ্গাটা পরে বিয়ে করে নে, কারণ আমার আর তোর লেহেঙ্গার সাইজ কিন্তু একেবারে একই রকমের, তাই কোনো অসুবিধা হবে না। নে নে, ঝটপট পরে নে। এই বলে শিলা তার বিয়ের লেহেঙ্গা তাড়াতাড়ি করে তার বোনকে খুলে দেয়, আর প্রিয়া সেই লেহেঙ্গা পরে তৈরি হয়ে নেয়। এভাবে দুই বোন একই লেহেঙ্গা পরে একে একে বিয়ে সম্পন্ন করে, আর এতে করে তাদের কোনো অসুবিধাও হয় না। এরকম একই লেহেঙ্গা পরে বিয়ে করার ফলে তাদের দুই বোনের ভালোবাসা আরো বেড়ে যায়। আর প্রিয়া নিজের ভুল বুঝতে পেরে তার দিদির কাছে ক্ষমা চায়। আর বিয়ের পর তারা যখন লেহেঙ্গার দোকানে খবর নিতে যায়, তখন তারা সেই দোকানদারকে কিছুতেই খুঁজে পায় না। কি সাংঘাতিক, আমাদের এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। দিদি, তার মানে ওই লোকটা আমাদেরকে ঠকিয়ে 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। আর এখানে দেখ, লেহেঙ্গার দোকানও নেই। তার মানে ওরা প্রত্যেক সময় জায়গায় জায়গায় এরকম লেহেঙ্গার দোকান তৈরি করে লোকজনকে ঠকায়, আর সেকেন্ড হ্যান্ড কপি লেহেঙ্গা দোকানে ঝুলিয়ে রাখে। এই জন্যই বলে সবসময় দাম দিয়ে কোনো জিনিস বিচার করতে নেই। কি আর করা যাবে, যা হওয়ার সেটা হয়ে গেছে। তাই এখন আমাদের মায়ের যে টাকাটা নষ্ট হয়েছে সেই টাকাটা ফেরত দিতে হবে।
প্রিয়া যখন তার স্বামীকে এই ঘটনা জানায় তখন তার স্বামী প্রিয়ার হাতে 2 লক্ষ টাকা দিয়ে দেয়, কারণ প্রিয়ার স্বামী অত্যন্ত ভালো মনের মানুষ ছিল আর প্রিয়া সেই টাকা নিয়ে তার মাকে ফেরত দেয়। তারপর থেকে কখনোই শিলার ছোট বোন দাম দিয়ে কোনো জিনিসের বিচার করে না। আর বিয়ের পর তারা 2 বোন শ্বশুরবাড়িতে গিয়ে হাসি খুশি সংসার করতে থাকে।